আজকের এই কবিতাটিকে মোট 3টি সেকশনে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট, নাম্বার 2 ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট্রি অ্যান্ড নাম্বার 3 পুরো কবিতাটির লাইন বাই লাইন বাংলা বিশ্লেষণ। ডিসক্রিপশন বক্সের টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, তোমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেখে নিও। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট। ওয়াল্ট হুইটম্যান, যার জন্ম 1819 সালে এবং মৃত্যু 1892 সালে, ছিলেন একজন যুগান্তকারী আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তাকে আমেরিকান সাহিত্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি তার বিপ্লবী কাব্যিক শৈলী, গণতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং সকল প্রাণীর আন্তঃসংযোগের গুণকীর্তন করার জন্য বিখ্যাত। হুইটম্যানের সবচেয়ে বিখ্যাত রচনা হল লিভস অফ গ্রাস। এটি একটি কবিতার সংকলন যা তিনি সারা জীবন ধরে ক্রমাগত সংশোধন এবং প্রসারিত করেছেন। হুইটম্যানের কবিতায় প্রায়শই প্রকৃতি, আধ্যাত্মিকতা, যৌনতা এবং মানুষের অবস্থার বিষয়বস্তু অন্বেষণ করা হতো। তার উদযাপন ছিল সাধারণ আমেরিকানদের নিয়ে, যাদের মধ্যে শ্রমিক, সৈনিক এবং প্রান্তিক জনগোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল। তার কথা পাঠকদের মনে অনুরণিত হয় এবং আজও কবি ও লেখকদের অনুপ্রাণিত করে। ও মি ও লাইফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ কবিতার পরিচিতি। ওয়াল্ট হুইটম্যান তার বিখ্যাত সংগ্রহ লিভস অফ গ্রাস এর 1867 সনের সংস্করণে প্রথম ও মি ও লাইফ প্রকাশ করেন। কবিতাটির বক্তা ভাবছে যে যখন পৃথিবী এত কুৎসিত ও ছিন্ন ভিন্ন এবং কিছুই কখনো ভালো হয় বলে মনে হয় না, তখন বেঁচে থাকার অর্থ কী? এমত অবস্থায় বক্তা একটি অজ্ঞাত স্বর থেকে একটি অবাক করা উত্তর পান, যা সম্ভবত বক্তার নিজস্ব অভ্যন্তরীণ জ্ঞান অথবা জীবন নিজেই। এই স্বরটি উত্তর দেয় যে জীবন সত্তার অস্তিত্ব সত্যিকার অর্থেই একটি অলৌকিক ঘটনা। এখন আমরা এই কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। ও মি ও লাইফ অব দ্য কোয়েশ্চেনস অব দিস রিকারিং। ও আমি, ও জীবন, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলির বিষয়। এখানে রিকারিং অর্থ পুনরাবৃত্ত। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে এই সেন্টেন্সের শুরুর দিকের যে অবটা আছে এর মিনিং অনেকটা অ্যাবাউটের মতো। ও মি ও লাইফ, এটি একটি বিস্ময়বোধক শব্দ, নিজের অর্থাৎ বক্তার এবং জীবনের প্রতি একটি সরাসরি এবং আবেগপূর্ণ সম্বোধন। এটি অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে গভীর চিন্তাভাবনার অনুভূতি, এমনকি যন্ত্রণার অনুভূতিও প্রকাশ করে। কোয়েশ্চেন্স, এখানে কোয়েশ্চেন্স বলতে বক্তার মনে ক্রমাগত উদ্ভূত অস্তিত্বগত সন্দেহ, উদ্বেগ এবং অনিশ্চয়তাকে বোঝায়। রিকারিং, রিকারিং জোর দেয় যে এই প্রশ্নগুলি ক্ষণস্থায়ী নয়, বরং স্থায়ী এবং ক্রমাগত পুনরুত্থিত হচ্ছে। কবিতার এই লাইনটি বাকি অংশের জন্য ক্ষেত্র তৈরি করে। এটি বক্তার গভীর অস্বস্তি, জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তাকে যে ক্রমাগত প্রশ্ন জিজ্ঞাসা করে তা প্রকাশ করে। অব দ্য এন্ডলেস ট্রেন্স অব দ্য ফেইথলেস অব সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। এখানে ফিল্ড, এখানে এই উইটা উঠাই দিয়ে পোয়েটিক কন্ট্রাকশন করা হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে। বিশ্বাসের অভাব থাকা অবিরাম মানুষদের স্রোত নিয়ে, বোকা লোকে ভরা শহরগুলি নিয়ে। এখানে ট্রেন্স এর অর্থ হচ্ছে মানুষের স্রোত। এন্ডলেস ট্রেন্স অব দ্য ফেইথলেস, এই চিত্রটি একঘেয়েমি এবং হতাশার অনুভূতি জাগিয়ে তোলে। এটি এমন এক অবিরাম মানুষের স্রোতের ইঙ্গিত দেয় যাদের নিজেদের উপর, অন্যদের উপর বৃহত্তর কিছুতে বিশ্বাসের অভাব রয়েছে। সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এটি শহুরে জীবনের প্রতি কবির দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, যা সম্ভবত অতিরঞ্জিততায় পূর্ণ। এখানে ফুলিশ বলতে এমন লোকদের বোঝানো হতে পারে যারা বিপদগামী, অদূরদর্শী অথবা তুচ্ছ সাধনায় মগ্ন। অব মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস। নিজের সম্পর্কে চিরকাল নিজেকে তিরস্কার করা বিষয়ে, কারণ আমার সে বোকা আর অবিশ্বাসী আর কে। এখানে ফর বিকজের মতো কাজ করতেছে। রেপ্রোচিং অর্থ হচ্ছে তিরস্কার করা বা ঘৃণা করা,
অব মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ। এই বাক্যাংশটি বক্তার ক্রমাগত আত্মসমালোচনাকে তুলে ধরে। তিনি তার অনুভূত ত্রুটিগুলোর জন্য ক্রমাগত নিজের বিচার করে এবং দোষারোপ করে। ফর এভার শব্দটি এই আত্মনিন্দার অবিরাম এবং চলমান প্রকৃতির উপর জোর দেয়। ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস। এই বন্ধনীর বাক্যাংশটি আত্মতিরস্কারের পেছনের কারণ ব্যাখ্যা করে। বক্তা এখানে নিজেকে বোকা এবং অবিশ্বাসী উভয় মনে করেন। অব আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অব দ্য অবজেক্টস মিন অব দ্য স্ট্রাগল এভার রিনিউড। আচ্ছা, এখানে তোমাদের সহজ করার জন্য এই দ্যাট আর এই কথাটা যুক্ত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফর এক্সাম্পল, যেমন অব দ্য অবজেক্টস দ্যাট আর মিন অব দ্য স্ট্রাগল দ্যাট ইজ এভার রিনিউড। এই অংশটা দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি এটা যোগ করেছি। এটা কিন্তু কবিতার অংশ নয়। আচ্ছা, এটার বাংলা অর্থ হবে এরকম: যেসব চোখ আলোর জন্য নিরর্থকভাবে আকাঙ্ক্ষা করে তাদের সম্পর্কে, নিকৃষ্ট জিনিসগুলো সম্পর্কে সদা নতুন করে শুরু হওয়া সংগ্রামের বিষয়। অব আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। এই বাক্যাংশটি অর্থ, উদ্দেশ্য এবং পরিপূর্ণতার জন্য মানুষের আকাঙ্ক্ষার কথা বলে। ভেইনলি ক্রেভ এমন একটি আকাঙ্ক্ষাকে নির্দেশ করে যা শেষ পর্যন্ত অপূর্ণ থাকে, এমন কিছুর জন্য আকাঙ্ক্ষা যা অধরা থেকে যায়। এখানে ক্রেভ অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। অব দ্য অবজেক্টস মিন। এই বাক্যাংশটি জাগতিকতা এবং তুচ্ছতার অনুভূতির পরিচয় দেয়। এখানে মিন বলতে বোঝায় যে মানুষ যে জিনিসগুলির জন্য চেষ্টা করে তা প্রায়শই তুচ্ছ, বস্তুবাদী অথবা প্রকৃত মূল্যহীন। অব দ্য স্ট্রাগল এভার রিনিউড। এটি মানুষের সংগ্রামের চক্রাকার প্রকৃতির উপর জোর দেয়। এটি ইঙ্গিত দেয় যে আমাদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা ক্রমাগত বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং অর্থ ও পরিপূর্ণতার জন্য সংগ্রাম চলমান থাকে এবং কখনো শেষ হয় না। অব দ্য পুয়ার রেজাল্টস অব অল অব দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। সকলের খারাপ পরিণাম সম্বন্ধে আমার চারপাশে যে ধীরগতির এবং ঘৃণ ভিড় দেখি তাদের সম্পর্কে। অব দ্য পুয়ার রেজাল্টস অব অল। এই বাক্যাংশটি ইঙ্গিত দেয় যে মানুষের সমস্ত উদ্যম এবং প্রচেষ্টা সত্ত্বেও ফলাফল প্রায়শই হতাশাজনক এবং অসন্তোষজনক হয়। এটি হতাশাবাদের অনুভূতি এবং এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে মানুষের প্রচেষ্টা খুব কমই তাদের লক্ষ্য অর্জন করে। অব দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। এই বাক্যাংশটি দৈনন্দিন জগতের একটি চিত্র তুলে ধরে যেখানে সাধারণ মানুষেরা পার্থিব কার্যকলাপে লিপ্ত। এটি বক্তার চারপাশে সাধারণত্ব ও হতাশার অনুভূতির প্রতি জোর দেয়। প্লডিং শব্দটি ধীর, শ্রমসাধ্য এবং অনুপ্রেরণাহীন প্রচেষ্টাকে বোঝায়, যেখানে সর্ডিড শব্দটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বা অপ্রীতিকর কিছুকে বোঝায়। অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মে ইন্টারটুয়াইন্ড। অবশিষ্ট লোকেদের শূন্য এবং অকেজো বছরগুলি সম্পর্কে যাদের সাথে আমি জড়িয়ে আছি। এখানে ইন্টারটুইন্ড অর্থ জড়িয়ে থাকা, ইউজলেস অর্থ হচ্ছে অকেজো এবং এমটি হচ্ছে শূন্য। এখানে রেস্ট বলতে বোঝানো হয়েছে বাকি লোকেরা। অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট। এই বাক্যাংশটি কবির জীবনের পর্যবেক্ষণকে তুলে ধরে যা উদ্দেশ্য বা অর্থহীন বলে মনে হয়। এমটি এবং ইউজলেস শব্দ দুটি অসন্তোষের তীব্র অনুভূতি প্রকাশ করে। এটি ইঙ্গিত দেয় যে বক্তা তার চারপাশে এমন অনেক লোকদের দেখেন যাদের জীবন পরিপূর্ণতা বা স্থায়ী প্রভাবের অভাব রয়েছে। উইথ দ্য রেস্ট মে ইন্টারটুইন্ড। লাইনের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রকাশ করে যে বক্তা এই শূন্য এবং অকেজো বছরগুলি থেকে আলাদা বোধ করেন না, বরং তিনি স্বীকার করেন যে তিনি তাদের সাথে জড়িত। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। ও আমি খুব দুঃখের প্রশ্নটা বারবার আসছে, এসবের মাঝে কি লাভ? ও আমি ও জীবন। এখানে অ্যামিড অর্থ হচ্ছে ভেতরে। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং। বক্তা একটি পুনরাবৃত্ত এবং গভীরভাবে দুঃখজনক প্রশ্নে ভারাক্রান্ত। ও মি এর ব্যবহার বক্তার ব্যক্তিগত যন্ত্রণা এবং এই প্রশ্নে অভিভূত হওয়ার অনুভূতি প্রকাশ করে।
হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। বক্তা পৃথিবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এসব কিছুর মূল কথা কি? এত কষ্ট, মোহভঙ্গ এবং আপাত অর্থহীনতার মধ্যে কি ভালো কিছু খুঁজে পাওয়া যেতে পারে? হে আমি, হে জীবন, এর পুনরাবৃত্তি বক্তার এই অস্তিত্বগত প্রশ্নের সাথে ব্যক্তিগত সংগ্রামের উপর আলোকপাত করে এবং জীবনের প্রতি সরাসরি সম্বোধন, প্রশ্নের বিশালতা এবং উত্তরের জন্য বক্তার মরিয়া মনোভাবকে তুলে ধরে। আনসার, উত্তর, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি। তুমি এখানে আসো, জীবন বিদ্যমান এবং সত্তা রয়েছে, এটাই সত্য। এক্সিস্ট অর্থ হচ্ছে বিদ্যমান থাকা বা টিকে থাকা। দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আসো, একটি সহজ কিন্তু গভীর উক্তি। এটি এই পৃথিবীতে মানুষের উপস্থিতি, অস্তিত্বের স্পষ্ট সত্যকে স্বীকার করে। এটি জীবিত থাকার বিস্ময় এবং রহস্যকে তুলে ধরে। দ্যাট লাইফ এক্সিস্টস, এই অংশটি জীবনের পরিধিকে বিস্তৃত করে, ব্যক্তির বাইরেও সাধারণভাবে জীবনের অস্তিত্বকে স্বীকার করে। এটি জীবজগতের বিশালতা এবং জটিলতাকে স্বীকৃতি দেয়। অ্যান আইডেন্টিটি, এটি জোর দিয়ে বলে যে প্রতিটি ব্যক্তির জীবন কেবল একটি এলোমেলো ঘটনা নয়, বরং একটি অনন্য পরিচয়, একটি স্বতন্ত্র সত্তার অধিকারী। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, শক্তিশালী নাটক অব্যাহত রয়েছে, তুমিও একটি চরণ যোগ করতে পারো। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এখানে কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা, প্লে মানে হচ্ছে নাটক। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই রূপকটি জীবনকে একটি বিশাল এবং চলমান নাটকের সাথে তুলনা করে। পাওয়ারফুল প্লে ইতিহাস, মহাবিশ্ব এবং সমস্ত মানব অভিজ্ঞতার উন্মোচনের প্রতিনিধিত্ব করে। এটি ইঙ্গিত দেয় যে জীবন একটি গতিশীল এবং সর্বদা বিকশিত প্রক্রিয়া, যে কোনো একক ব্যক্তির চেয়ে অনেক বড়। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এই অংশটি এই মহান নাটকের অংশগ্রহণের জন্য ব্যক্তির সম্ভাবনার উপর আলোকপাত করে। এখানে একটি ভার্স একজন ব্যক্তির অনন্য অবদান, কর্ম, অভিজ্ঞতা এবং বিশ্বের উপর প্রভাবের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে যদিও নাটকটি বিশাল এবং শক্তিশালী, প্রতিটি ব্যক্তির নিজস্ব অনন্য কণ্ঠস্বর যোগ করার এবং একটি পার্থক্য তৈরি করার ক্ষমতা রয়েছে, তা যত ছোটই মনে হোক না কেন। I hope you enjoyed this lesson. Please do subscribe to my channel and press the bell icon so that you never miss an update. Thanks for watching.